আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এলডিপি, খেলাফত মজলিস সহ মোট 11টি দল মিলে যে একটি নির্বাচন জোট হওয়ার কথা ছিল, সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাই দলটি তারা বেরিয়ে গেছে। ফলে এখন 11 দলের জোট আর নেই, এখন সেটা হয়ে গেছে 10 দলীয় জোট। এই 10 দলীয় জোট মিলে প্রায় 253টি আসনের নির্বাচনের লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলাম। আর এই চরমোনাই পীর সাহেবের দল তারা ঘোষণা দিয়েছেন তারা এককভাবে 268 আসনের নির্বাচন করবে। কিন্তু প্রশ্ন হলো, তারা কেন এই জোটে ঢুকলেন, আবার কেনই বেরিয়ে গেলেন? আসলে কি এটা আদর্শিক সমস্যা, নাকি এর পিছনে ছিল ভিন্ন কোনো রাজনৈতিক হিসাব নিকাশ? এই ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি, সেগুলো বিশ্লেষণ করি। তবে একটু পিছনে ইতিহাস বলি। একটি কথা পরিষ্কার করা দরকার, কারণ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব প্রথমেই যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেন, এটা নতুন কিছু নয়। 2001 সালেও তৎকালীন জামাতের আমির ছিলেন মতিউর রহমান নিজামী চরমোনাই পীর সাহেবকে 4 দলীয় জোটে আনার চেষ্টা করেছিলেন। তখনও কিন্তু জামাত থাকায় তিনি জোটে আসেননি, বরং ভিন্ন জোটে গিয়েছিলেন, মানে জাতীয় পার্টিতে যোগ দিলেন। এই ইতিহাস আপনাদের অনেকের মনে আছে। অর্থাৎ চরমোনাই আর জামাতের সম্পর্ক বরাবরই এমন কাছাকাছি এসেও পরে শেষ পর্যন্ত এক হয় নাই। চরমোনাইয়ের ভিতরে হিসাব শুরু হয় যখন ডক্টর শফিকুর রহমান সাহেব যোগাযোগ করলেন, তখন চরমোনাই পীর সাহেবের ভিতরে একটি সুপ্ত আশা জেগে ওঠে। স্বাভাবিকভাবে তিনি ভাবেন, জামাতের আমির যেহেতু আমার কাছে এসেছে, তাহলে জোট হলে নেতৃত্ব আমার হাতেই থাকবে, মানে জোট হবে কিন্তু নেতৃত্ব থাকবে চরমোনাইয়ের, এমনটি আশা করেছিলেন তিনি। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই দৃশ্যপট বদলাতে শুরু করে। জামাত শুধু চরমোনাইয়ের সাথে আলোচনায় থেমে থাকেনি, বরং জামাত এক এক করে এনসিপি, এলডিপি, খেলাফত মজলিস সহ অন্য দলের সঙ্গে আলোচনা শুরু করে। এদিকে রাজনীতির মাঠে একটি বিষয় পরিষ্কার হতে থাকে, আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি দ্বিধাগ্রস্ত আছে, আর এই ফাঁকে জামাতের গ্রহণযোগ্যতা দ্রুত হু হু করে বাড়ছে। সুতরাং এই জায়গাটাই অনেকের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। বিএনপি এবং চরমোনাইয়ের পীর সাহেবের যেসব অনুসারীরা বিএনপি ঘেঁষা, তারা সক্রিয় হয়ে ওঠে। তো যাই হোক, সেখানে দেখা যায় চরমোনাইয়ের ঘনিষ্ঠতা মুফতি ফয়জুল করিমের সঙ্গে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সৌজন্য সাক্ষাৎ হলো এবং সেখানে আতর মাখামাখি হয়েছে। একটি ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। সেখান থেকে পীর সাহেবকে বোঝানো হয়, আপনি একা নির্বাচন করলে অন্তত 100 আসনে জিততে পারবেন, জামাতের নেতৃত্বে মানার দরকার কি আপনার? আপনি তো সারা বাংলাদেশে পরিচিত পীর। মূল পরামর্শটি ছিল এটাই, জামাতের সঙ্গে জোট না করে বরং তাদেরকে চাপে রাখাটাই ছিল তাদের মূল লক্ষ্য। এখন পরিষ্কার, জামাত যদি জোট করে ফেলে, তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেটাই ছিল আসল লক্ষ্য। আসন দাবি, ভোট ভাঙার ষড়যন্ত্র, এরপর শুরু হয় আসন নিয়ে দর কষাকষি। প্রথমে বলা হলো আমরা 70টি আসনে নির্বাচন করব। পরে জামাত তাদেরকে 45টি আসন দেয় এবং 25টি আসন উন্মুক্ত রাখা হয়েছিল। তারা এমন আসন চায় যেগুলো জামাতের একেবারেই নিশ্চিত গুরুত্বপূর্ণ প্রার্থীর আসন। উদাহরণ হিসাবে কক্সবাজারের 2 জামাতের সেক্রেটারি জেনারেলের আসনটি এবং চট্টগ্রামের হেভিওয়েট আসন, এগুলো দাবি করেন। এখন প্রশ্ন হলো, এটা কি জোটের আচরণ নাকি জোট ভাঙার কৌশল? দলের শীর্ষ নেতাদের আসন কিভাবে দাবি করা, এটা বিবেকহীন। এমনকি এক পর্যায়ে প্রধানমন্ত্রীর কথাও আলোচনায় আসে, যা বাস্তবতার সঙ্গে একেবারেই বেমানান। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর গতকালকে তারা সংবাদ সম্মেলন করে জানালো তারা জোটে আর নেই। কিছু আদর্শিক বক্তব্য সামনে আনা হলো, কিন্তু বাস্তবের সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া ছিল। সুতরাং সব মিলিয়ে বলা যায় এটা কোনো সিদ্ধান্ত নেওয়া নয়, এটা ছিল রাজনৈতিক দ্বন্দ্বের হিসাব এবং জামাতকে দুর্বল করার একটি চেষ্টা। এখন তারা এককভাবে 268 আসন নিয়ে নির্বাচন করবে, তবে ফলাফল কি হয় সেটি সময় বলে দেবে। আপনারা কি মনে করেন, এই সিদ্ধান্ত কে এগিয়ে থাকবে, জামাত নাকি চরমোনাই? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।